আপনি ইতিমধ্যে শুনেছেন যে নতুন যারা শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অনেকেই 60 পেয়েও ডাক পায়নি। এটা নিয়েও একটা জটিলতা শুরু হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক কোথায় যাচ্ছে? সরকার কি পরিকল্পনা মাফিক এটাকে তুলে দেবার দিকে যাচ্ছে? মানে জট ছাড়াবার কোনো সক্রিয়তা কি আদৌ প্রশাসনের তরফে দেখা যাচ্ছে? এক কথায় উত্তর দেওয়া যায়, উত্তরটা হলো না। না মানে না, তার আশেপাশে কিছু নেই, শুধুই না। প্রচেষ্টা তো দূরের কথা, বরং এটাই ঘটুক, এমন অব্যবস্থাই ঘটুক, সেটাই চেয়েছে সরকার। তো নেই শাসক দল। এই শাসক দল, বর্তমান রাজ্যের শাসক দল সরকার নয়, করতে পারেনি। সরকার মানে গণতান্ত্রিক দেশে জনগণের সরকার। সেখানে ব্যর্থ হয়েছে যদি আমি বলি, তাহলে ভুল বলা হবে। পরিকল্পিতভাবে সরকার গড়েনি এরা, শাসক দল গড়েছে, আর দলের ভাবনা নিয়েই চলে। দল ভাবনা, দলের যাতে হয়, দলের ক্ষমতা চিরস্থায়ী হয় এবং দলের দ্বারা নিজেদের স্বার্থ, দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থ পূর্ণতা পায়, সেটাই এদের লক্ষ্য। ভূমিকা বাড়িয়ে লাভ নেই, একটা উপমা দেওয়া যেতে পারে কিভাবে। আমি অন্তত শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট একজন মানুষ, আমি কিভাবে দেখছি সেটা একটু ছোট্ট উপমা দিয়ে। এই যে শিক্ষক নিয়োগে আমরা চূড়ান্ত অব্যবস্থা শুধু নয়, একেবারে ওই একটা কথাই সত্য এলোমেলো করে দেওয়ার যে প্রচেষ্টা, প্রয়াস, এবং ঠিকই বলেছো তুমি, আইন ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া। যাও যত পারো মামলা লড়ে চাকরি নাও। শিক্ষক পদে পদপ্রার্থী হয়েছ, শিক্ষক হওয়ার চাকরি পেতে চাও, মামলা লড়ে সেই চাকরি পেয়ে নাও, আমাদের কিছু করার নেই। এই ধরনের ওপর থেকে দেখানো, ভেতরটা হচ্ছে অসম্ভব শঠতা, অসম্ভব শঠতা। তালবস্বর ঠ টয়কার। আমরা জানি লাঠি বলে একটা ব্যাপার আছে, লাঠি দিয়ে লাঠালাঠি হয়, আবার লাঠি দিয়ে জানো কিনা জানি না, সুন্দর লাঠি খেলা হয়, দেখবার মতো লাঠি খেলা। আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তেমনি আগুন দিয়ে আলো পাওয়া যায়, অন্ধকার দূর করে আগুন। আগুন দিয়ে আমরা আলোর ফোয়ারা সাজাতে পারি, আগুন দিয়ে রান্না হয়, ক্ষুধার খাদ্য তৈরি হয়। আগুন ছাড়া সম্ভব হয় না এখনো পর্যন্ত। যাই হোক, পাশাপাশি আমার এই আগুন এবং লাঠির মতো মনে হয় মানুষের হাতে যেটা আছে, মানুষ যেটা আজকে, যারা বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গে যারা শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে পরিকল্পিতভাবে, শিক্ষক পদপ্রার্থীদের জীবন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শিক্ষা জগৎটা মরুভূমি হয়ে যাচ্ছে, স্কুলগুলো শূন্য গোয়ালের মতো হয়ে যাচ্ছে, শিক্ষক পদ খালি থাকছে না, শিক্ষার্থীরা স্কুল ছাড়া হয়ে যাচ্ছে। যেসব শিক্ষার্থীরা নির্ধন তারা শ্রমজীবী শ্রমের ক্ষেত্রে চলে যাচ্ছে, যেসব শিক্ষার্থীরা ধনী পরিবারে তারা সব বেসরকারি অর্থ দিয়ে যেখানে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষালয়ে শিক্ষার্থী হয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা বলে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে, ছিল, আছে বললে খুব ভুল, সেটাকে একেবারে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থা মানে কি আমরা জানি, 2009 সালে সেটা একেবারে পরিষ্কার পুনর্নবীকরণ হয়েছিল, যে বিনা বেতনে আবশ্যিক শিক্ষা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। প্রতি যদি হও তাহলে এই গণতান্ত্রিক রীতি মানতে হবে, বিনা ব্যয়ে এবং আবশ্যিক শিক্ষা, অবশ্যই শিক্ষা সব ঘরে ঘরে পৌঁছে যাবে। কোথায় গেল সেই নির্দেশ? 2009 সাল আর আজকে 2025-এ বসে আমরা হা হুতাশ করছি। হা হুতাশ মানে কি? দেখলে চোখের জল থামিয়ে রাখা যায় না। তুমি যেটা বলছিলে, শিক্ষার্থীদের আজকে ডিগ্রি দিয়ে দেওয়া হচ্ছে, নম্বর দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কিচ্ছুটি শিখছে না, কিছুটি না।
উচ্চ মাধ্যমিক পাস ফেল ফেল বলে আর কিছু নেই, সুন্দরভাবে পাস ফেল প্রথা, অর্থাৎ দক্ষতা অর্জন করার কোনো দরকার নেই, যোগ্যতা অর্জন করার কোনো দরকার নেই শিক্ষা লাভের ক্ষেত্রে। ব্যর্থ হয়েছে তুমি শিক্ষা লাভে, সেটা একেবারে অর্থহীন একটি বাক্য পরিণত করা হয়েছে। পাশ ফেল তুলে দেওয়া হয়েছে। এই যে তুমি বললে একটু আগে 60-এর মধ্যে যারা 60 পেয়েছে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, তারা তারা তাদের সঙ্গে লড়াইটা হচ্ছে কাদের না, যারা আগে বঞ্চিত হয়েছিল, আন্দোলনের মধ্যে ছিল, রাস্তায় ছিল, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তোমাদের বয়স বেড়ে গেলে কি হবে, তোমাদের নম্বর বেশি করে দেওয়া হবে। সেইটা দিয়ে এবারে বিভাজন প্রক্রিয়া সৃষ্টি হলো। মাঝখানে আবার কি হলো না, সুপ্রিম কোর্টের কাছে চলে গেল ব্যাপারটা, না যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে তালিকাতে, যারা পদ পেয়েছে শিক্ষক পদ, সেই তালিকাতে যোগ্য এবং অযোগ্য মিলে গেছে, অর্থাৎ পুরো তালিকাটা বাতিল হয়ে গেল। যোগ্য অযোগ্যের তালিকা মিলিয়ে দিয়েছে কারা, কিভাবে মিলে গেল প্রশ্ন উঠলো না, বাতিল হয়ে যাওয়াটা হয়ে গেল। এদিকে যারা রাস্তায় বসে আন্দোলন করছিল, এই এখনকার শাসক দলের প্রায় প্রথম থেকে রাস্তায় বসে, শিক্ষকদের আজকে শিক্ষকতা চাকরি পেতে হলে রাস্তায় বসে বসে রোদ পোহাতে হচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে, কষ্ট করে থাকতে হচ্ছে। চূড়ান্ত অব্যবস্থা প্রথম থেকে, প্রায় এই যে শাসক দলের প্রায় প্রথম থেকে এই অবস্থা, তারা আন্দোলন করছিল। তাদের জন্য কিন্তু আজকে যারা আন্দোলন করছিলেন তাদের জন্য আজকে বেশি নম্বরের কথা বলবে, তাদের আশ্বস্ত করা হয়েছে, তাদের মার্কস বেশি দেওয়া হবে, কোনো চিন্তা নেই। নতুন পদপ্রার্থী যারা আসবে তাদের সঙ্গে তোমার তফাৎ করা হবে, তোমরা বেনিফিটেড হবে, উপকৃত হবে, তোমরা এতদিন আন্দোলন করেছো, তোমাদের অসুবিধা হবে না। এটা হচ্ছে একটা ভাঁওতাবাজি, একেবারে বোকা বানানোর পদ্ধতি। এবং পদ্ধতির পেছনে কি রয়েছে, চূড়ান্ত চালাকি। অনেকগুলো ভাগ হয়ে গেল, যোগ্য অযোগ্য শিক্ষকের ভাগ হলো, আন্দোলনকারী শিক্ষকরা বেশি নম্বর তাদের দেওয়া হলো, তাদের দেওয়ার আশ্বাস দেওয়া হলো। নতুন ইতিমধ্যে অনেক সময় গড়িয়ে গেছে, নতুন শিক্ষক পদপ্রার্থীর সংখ্যা বেড়ে গেছে অনেকটা সময়, আজকে 2011 থেকে আজকে 2025, এতটা সময়ের মধ্যে যে নিয়োগ হয়েছিল সেখানে দুর্নীতিটা কিরকম না, আইনের ভাষায় যোগ্য অযোগ্য মিলিয়ে গেছে। আইনের ভাষা আমি বলছি, শীর্ষ আদালত থেকে এরকম একটা অভিযোগ এসেছে, একবারও কেউ প্রশ্ন করছে না কারা মিলিয়ে দিয়েছে, কেন মিলিয়ে দিয়েছে, এবং তারা দুর্নীতিগ্রস্ত, তারা শিক্ষা ব্যবস্থার শত্রু, শিক্ষা শত্রু, দেশ শত্রু, জাতি শত্রু, তাদের চিহ্নিত করা হোক, এই দাবি কোথা থেকেও তো উঠলো না। মাঝখান থেকে কি হলো না, শিক্ষক হওয়ার জন্য যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিভাজন রেখা তৈরি হলো। এবার তারা নিজেদের মধ্যে ওদেরকে হিংসা করবে, ওরা এদেরকে হিংসা করবে, আমরা এত নম্বর পেয়ে পাচ্ছি না, ওরা কেন 10 নম্বর বেশি পেয়ে যাবে। আর তারপরে যোগ্য অযোগ্যরা তাদের মধ্যেও লড়ালড়ি, অযোগ্যরাও ঢুকে পড়েছে এর মধ্যে কোথা দিয়ে জানি, কিছু বুঝতে পারছি না কেমন করে অযোগ্য অযোগ্য মিলে টিলে যায়। এইরকম একটা ব্যবস্থা আমার মনে হয় এমনি এমনি হয়নি অনুপম, এগুলো অত্যন্ত সুচারুভাবে, মাথা যাদের অতি উর্বর এরকম ব্যক্তিরা, তারা এটাকে তৈরি করেছে ব্যবস্থাকে। লক্ষ্যটা কি, প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে, এরকম অব্যবস্থা তৈরি করার মূলে একটা নিশ্চয়ই লক্ষ্য রয়েছে, সামনে লক্ষ্য রয়েছে। লক্ষ্যটা কি না, শিক্ষা ব্যবস্থাকে পুরো তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে তুমি বলবে যে দিদি, শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য এরা কেন একটা উদ্গ্রীব শাসক দল, কি দরকার এদের শিক্ষা ব্যবস্থা লন্ডন, এদের লাভটা কি? লাভটার ব্যাখ্যা যদি আমাদের করতে হয় তাহলে সেখানে একটা কথা বলতে হবে যে এরা কেউ দেশপ্রেমিক নয়, এরা দেশকে ভালোবেসে নেতৃত্বে আসেনি, এরা দল প্রেমিক, দলের জন্য যাবতীয় কাজ করে, দলের জন্যই সবকিছু ব্যবস্থা করে, এবং দলের মাধ্যমে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করে, নিজেদের শাসন ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে। এবারে তুমি বলবে যে তাহলে শিক্ষার উপরে এদের এত
কুনজর কেন? দেখো, শিক্ষা আমি যা বুঝি, শিক্ষা ৩ রকমের হয়। আমরা যদি শিক্ষা শব্দটাকে কেন্দ্র করে কথা বলি, তাহলে অশিক্ষা, কুশিক্ষা, সুশিক্ষা। তো অশিক্ষা শুনলে কিছু কিছু মানুষদের, দরিদ্র মানুষদের জন্য, যারা সত্যিকার দরিদ্র আমাদের দেশে, সবকিছু থেকে বঞ্চিত, তাদের জন্য অশিক্ষাটা অভিশাপের মতো। তাদের না আছে অর্থ, না আছে খাদ্য, না আছে বাসস্থান, কিছু নেই, নেই তার সঙ্গে শিক্ষা। তো সেই অশিক্ষাটা যারা নেতার নেতৃত্বের প্রতি অত্যন্ত লোভী এবং নেতৃত্বের ক্ষমতা পেয়ে অর্থ লাভের জন্য পরবর্তী প্রচেষ্টাটা করে, অর্থাৎ ক্ষমতা এবং অর্থ দুটো লোভী যারা, তারা কিন্তু অশিক্ষাটাকে মোতায়েন করতে চায়। অশিক্ষাই তাদের জন্য দরকার। আমি ব্যাখ্যা পরে, একটু পরে ব্যাখ্যাটা করছি। আর একটা পাশাপাশি তারা কুশিক্ষার ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। কুশিক্ষা যারা অশিক্ষার মধ্যে আছে, তাদের আবার শুধু অশিক্ষার মধ্যে শিক্ষাহীনতাটাই তাদের কপালের নয়, তাদের কুশিক্ষাও দেওয়া হয়। তোমাদের জন্য আমরা ব্যবস্থা করছি, এই নাও, শিক্ষা দিয়ে কি হবে, এই নাও, আমরা টাকা দিয়ে দিচ্ছি তোমাদের। আর তার দ্বারা তারা বুঝতে পারছে, সত্যি তো আমরা তো টাকা পাচ্ছি, এটা কেই বা দেয়, শিক্ষা দিয়ে আর কি হবে। আর সুশিক্ষা, সেটাকে একেবারে যদি না ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে মুশকিল। মানুষের জাতি তৈরি হলে, মানুষের দেশ তৈরি হলে মানুষকে অসহায় বানানো যাবে না। আর অসহায় বানানো না গেলে, অসহায় মানুষকে যেভাবে ব্যবহার করা যায়, এই যে টাকা হাতে তুলে দিয়ে বলা হচ্ছে যে তোমাদের কত দিচ্ছি আমরা, সেই মানুষরা বুঝতে পারছে না যে টাকাগুলো তাদেরই পাওয়ার কথা। তাদেরকে বলা হচ্ছে তোমরাই নাও, ভিক্ষার্থীর মতন হাত পেতে নাও। যাই হোক, আমরা শিক্ষার ক্ষেত্রে আবার আসছি। এইগুলো পরিকল্পিত ভাবে, ওই যে সত্যজিৎ রায় আমাদের অনেক ভাবে পথ প্রদর্শন করার চেষ্টা করেছেন, কিন্তু একদম কতদিন আগে বলে গেছেন, কতদিন আগে বলে গেছে বলে হীরক রাজার দেশে। এবং এটা শুধু যে তিনি বলেছেন তা নয়, আমরাও ছোটবেলা থেকে শুনি। সত্যি তো, যে যত বেশি জানে সে কিন্তু মনে করে আমি তত কম জানি। যিনি যত বেশি জানেন, তিনি কিন্তু জানেন যে তিনি কত কম জানেন। কিন্তু উনি বলছেন যে এরা যত বেশি জানে তত কম মানে, এই কথাটা শিখিয়ে দিয়ে গেছেন, নতুন করে নতুন ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছেন। তো কথাটা সত্যি, তত কম মানে এটা শাসক দল মানবে কেন? শাসক দলকে তো মানাতেই হবে। আমি সব, আমারই ক্ষমতা, আমাদেরই ক্ষমতা, আমাদের কাছে হুজুর করো। তো মুশকিল হচ্ছে, এরা কতখানি আত্মঘাতী, নিজের দেশ গড়ে উঠবে, জাতি গড়ে উঠবে, দেশের সমস্ত মানুষ আলো, ভেতরে তাদের আত্মার আলো জ্বলে উঠবে শিক্ষা থেকে, সুশিক্ষা পেলে, সেটা তারা চাইছে না। কেন চাইছে না? একটাই প্রশ্ন, তাতে আমাদের কি লাভ? লাভ লোকসানের হিসাবটা খুব বড়, অত্যন্ত বড়। যদি শিক্ষকরা সব পদ পেয়ে, চাকরি পেয়ে স্কুলগুলোকে ভরিয়ে দেয়, ছাত্রছাত্রীরা এসে ভরে যায়, সমস্ত দেশ অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত হয়, তাতে আমার লাভটা কি? আমাদের কি লাভ? এই প্রশ্ন যদি করি, যদি আমি শাসক দলের পক্ষ থেকে করি, তুমি উত্তর দিতে পারবে?